তখন প্রায় বিকেল 5টা। হঠাৎ একজন বছর 16-17 ছেলে হেলতে দুলতে মাঠে এসে ঢোকে। সবাই হাততালি দিয়ে ওঠে। ছেলেটার নাম প্রেমেন্দ্রনাথ চ্যাটার্জি ওরফে পচা। পচা বেশ হবা। বন্ধুদের কাছে যেতে ওরা বলে ওঠে, কি রে এত জলদি জলদি মাঠে এলে? এত রোদে খেলা যায় নাকি? পচা বুঝতে পারে আসল ঘটনাটা কি। আজ রবিবার, তাই গতকালই ঠিক হয়েছিল যে আজ বিকেলের মধ্যে খেলা শেষ করে সবাই সন্ধ্যার আগেই বাড়ি ফিরে যাবে। কিন্তু ওর ঘুমের জন্য সবটাই মাটি হয়ে গেছে। বন্ধুদের থেকে গালমন্দ শুনে কোনো রকমে খেলা শুরু করে। প্রায় ঘন্টাখানেক পরে খেলা শেষ করে একসাথে ওরা সবাই বাড়ি ফিরতে শুরু করে। বেশ কিছুটা যাওয়ার পর পচা বলে, তোরা যা, আমি ফিরছি একটু পরে। বন্ধুরা সবাই অবাক। একই রাস্তাটা খুব একটা ভালো না, তার উপর একেবারে শুনশান ফাঁকাই থাকে। বন্ধুরা অনেক করে বলা সত্ত্বেও পচা আসতে রাজি হয় না। বলে, আরে আমি একটু পরে আসছি, পিসিদের বাড়ি যাব, ফেরার সময় কাউকে বলবো এগিয়ে দেবে। ওদের মাঝে রিজু বলে, আমি কি থাকবো তোর সাথে? পচা কোনো রকম উত্তর না দিয়ে উল্টো পথে হাঁটা শুরু করে। তাই বাকিরাও আর অপেক্ষা না করে বাড়ির পথ ধরে। ওদের পাড়া আর এই মাঠটার মাঝে প্রায় মিনিট 20 একটা হাঁটা পথ, যেটা প্রায় অন্ধকার থাকে। আলো যে লাগানো হয় না তা নয়, কিছুটা ছাড়া ছাড়া রাস্তায় ল্যাম্পপোস্টও আছে। তবে যতই ল্যাম্প লাগানো হোক না কেন, সেটা 2-1 দিনের মধ্যেই কোনো না কোনোভাবে খারাপ হয়ে যায়। ওরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে থেমে যায়, পুরোপুরি চুপ করে যায়। ওদের ঠিক সামনে কয়েক হাত দূরে রাস্তার ডান পাশে একটা ঝাঁকড়া গাছ দেখা যাচ্ছে। গাছটার এরিয়াটা বিশাল। গাছটা রাস্তার উপরে প্রায় ঝুঁকে পড়েছে, রাস্তার উল্টো দিকে একটা ডোবা মতো। ওরা একবার নিজেরা একে অপরের মুখের দিকে চাইল। গাছটার আশপাশের এলাকাটা একেবারে কালো কুচকুচে। চোখের সামনে জিনিসটাও বোঝার উপায় নেই। এতক্ষণ ঝিঁঝি পোকার ঝিঁঝি, ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং শোনা গেল, ওই জায়গাটা সম্পূর্ণ নিশ্চুপ। পাতাগুলোও যেন নড়তে ভুলে গেছে। ওদের আশেপাশে ঝোপে জোনাকির লাল নীল আলো দেখা গেল। ওই গাছটার আশপাশটা যেন একটা অদৃশ্য দেয়াল দিয়ে ঘেরা। পচা হাঁটতে হাঁটতে বাজারে এসে পৌঁছায়। বাজারে খুব অল্প পরিমাণ আলো জ্বলছে, হাতে গোনা 2-4টে দোকান খোলা। পচা একটা দোকানের সামনে গিয়ে থামে, কিছু একটা ভাবে। তারপর দোকান থেকে ওর বাবার নাম করে একটা সিগারেট আর একটা চকলেট কেনে। বাজার থেকে বেরিয়ে আসে, অপেক্ষাকৃত অন্ধকার জায়গায় সিগারেটটা ধরায়। তারপর চারপাশটা ভালো করে একবার নজর বোলায়। সিগারেটটা একটা টান দিতেই খুব খুব করে কেসে ওঠে। হঠাৎ বাজারের দিক থেকে একটা সাইকেল আসতে দেখা যায়। ও কোনো রকমে কয়েকটা টান দিয়েই ওটা ছুঁড়ে ফেলে দেয়। লোকটি ঠিক ওর সামনে এসে দাঁড়িয়ে বলে, কি রে তুই এখানে কি করছিস? বাড়ি যা, আর ভুলেও ওই বটতলার রাস্তাটাতে ফিরবি না, সন্ধ্যা হয়ে গেছে। পচা মুখে একটা বাঁকা হাসি দেয়, যেন ওসব কিছুই না। পচা সোজা বাড়ির পথে হাঁটতে শুরু করে, ওই বটতলার রাস্তা দিয়ে। ওরা বেশ কিছুক্ষণ একেবারে চুপ থাকে। দিনু বলে, এদিক দিয়ে আসাটা কি ঠিক হলো? আমরা তো রোজ পুকুর পাড়তে যাই, ওই দিক দিয়ে ফিরলেই তো হতো। তারও ধীর স্বরে বলে, দূর, তোরা চল না, এত ভয় পেলে হয়? সবাই কোনো কথা না বলে তাড়াতাড়ি হাঁটা লাগা। ওর কথায় সবাই সায় দেয়। রিজু পকেট থেকে তার ছোট্ট টর্চ লাইটটা বের করে। ওরা কোনো রকমে প্রায় নিঃশ্বাস বন্ধ করে গাছটার এরিয়ায় ঢুকে পড়ে। টর্চটা হঠাৎই বন্ধ হয়ে যায়। পরিবেশটাও কেমন অন্যরকম হতে শুরু করে। ওদের এই জুনের তীব্র গরমেও ঠান্ডা লাগতে শুরু করে। গাছটার ডালে কিছু একটা নড়াচড়া করছে। ওরা ভয়ে একে অপরের হাত চাপটে ধরে। গাছটার এরিয়াটা প্রায় পেরিয়েই গেছে, আর কয়েকটা পা। বেশ কিছুটা দূরে ল্যাম্পপোস্টের আলোটাও দেখা যাচ্ছে। হঠাৎ একটা খিলখিল করে হাসির শব্দ। হাসিটা যেন চারপাশটা গম গম করে তুলেছে। ওরা মাগো বাবা বলে ছুটতে শুরু করে।
পচা বটতলা রাস্তায় ঢুকতে একটা আষ্টে গন্ধ ওর নাকে আসে। ও নাক চেপে কোনো রকমে হাঁটতে থাকে। বটগাছটার কাছে এসে দেখে একজন কেউ দাঁড়িয়ে আছে। ওর কিছুটা অবাক লাগে। কি হলো, এই রাস্তাটা ফাঁকাই থাকে, কে দাঁড়িয়ে আছে ওখানে? আরও কিছুটা এগোতেই দেখে রিজু দাঁড়িয়ে আছে। পচা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন, তাও একা? রিজু খুব ধীর স্বরে বলে, আমি তো সেই কবে থেকেই অপেক্ষা করছি। পচা বলে, দূর, কী সব বলছিস, আমাকে ছাড়াই কি তোরা নেশা টেশা টেনেছিস নাকি? রিজু ওর কথায় কোনো উত্তর না দিয়ে বলে, আমাকে বাড়ি নিয়ে যাবে? ওর কথাগুলোর মধ্যে একটা অন্যরকম সুর আছে, একটা বেদনা আছে। পচা বলে, দূর, তোর নেশা মনে হয় মাথায় চড়ে গেছে, চল বাড়ি চল। বলে পচা রিচুর কাঁধে হাত দিতে গিয়ে চমকে ওঠে, সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নেয়। তোর গা এত ঠান্ডা কেন রে, জ্বর বাঁধালি নাকি? রিজু কোনো উত্তর দেয় না, ওর সাথে চলতে শুরু করে। গাছটার নিচে এসে ডোবাটার দিকে রিজু লক্ষ্য করে। পচা বলে, চল চল তাড়াতাড়ি চল এখান থেকে, জায়গাটা ভালো না, আর ওদিকে তাকাস না একদম। ওরা দুজনে গ্রামে এসে পৌঁছায়। রিজুর বাড়িতে এসে পচা বলে, তুই বাড়ি যা, গিয়ে রেস্ট নে, আমি কাল দেখা করবো তোর সাথে। রিজু সেই ধীর স্বরেই বলে, পচা, মাকে ডেকে দে না। পচা একটু বিরক্ত হয়ে দরজায় কড়া নাড়ে। কাকিমা, কাকিমা। রিজুর মা বাইরে বেরিয়ে এসে, কি রে, কি হলো? পচা বলে, এত সন্ধ্যা করে বাড়ি ফিরছে, তুমি ওকে বকাবকি করো না, ও আমার সাথেই ছিল, ভয় পাচ্ছে তুমি আবার বকবে নাকি। রিজুর মা অবাক হয়ে পচার দিকে তাকিয়ে থাকে। পচা কি বলছে যেন তিনি কিছু বুঝতেই পারছেন না। পচা কিছুটা ভুরু কুঁচকে বলে, কাকিমা, রিজুর কথা বলছি, ওকে কিছু বলো না। রিজুর মা বললেন, কেন বলবো, ও তো অনেকক্ষণ বাড়ি এসে গেছে। পচা হেসে বলে, তুমি কি মজা করছো, রিজু তো আমার সাথে। পচা পিছনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। চারিপাশটা ফাঁকা, কেউ কোথাও নেই। রিজু বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে বলে, কে এলো মা? রিজুকে বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখে ও অবাক হয়ে যায়। ওর শিরদাঁড়া দিয়ে একটা হিমের স্রোত বয়ে যায়। পরের দিন সকালে যখন পচার ঘুম ভাঙে, ওটা শরীর যেন খুব ভারী হয়ে গেছে, গা হাতেও খুব ব্যথা। ওর মা ঘরে ঢুকে বলে, কি রে, কালকে কোথায় গিয়েছিল, এখন জন্মাতালি যে? রিজু অবশ্য বলেছে। পচা সব ঘটনা খুলে বলে। ওর মা বলে, তোকে বলেছি কতবার ওই রাস্তাটা এড়িয়ে চলবি, কিন্তু কে কার কথা শোনে? উনি বাহাদুরি দেখাতে গেছেন। পচা বলে, কিন্তু ওটা কে ছিল মা? পচার মা বলে, সেটা তো জানি না, তবে আমার তখন সবে সবে বিয়ে হয়েছে, একটা তোদের বয়সেই ছেলে ওই ডোবায় পড়ে মারা যায়। তখন ওই রাস্তাটা সবাই ব্যবহার করতো, তবে তারপরেও কারো চোখে পড়েনি ঘটনাটা। যখন খোঁজ পড়লো তখন কয়েকটা দিন কেটে গেছে, ডোবার জলে সাদা ফ্যাকাশে দেহটা ভেসে উঠেছিল, ব্যাস, আর কিছু জানি না। তখন থেকে ওই রাস্তাটা সবাই এড়িয়ে চলে।